ভাবি আমাকে বলল, আনিস ভাই, তোমার ভাই তো কিছু পারে না। আমি অনেক অভাবে আছি। আমার মনে হয় তোমার ভাইয়ের কোনো কিছু নেই। আনিস ভাই, আমি অনেক পিপাসিত। আমি অনেক ক্ষুধার্ত। আমাকে কি তুমি একটু শান্তি করতে পারবা? এই বৃষ্টি ভেজা নির্জন রাতে এখানে কেউ নাই। আনিস ভাই, তুমি চাইলেই আমাকে কিন্তু খুশি করতে পারো। আমি তোমার কাছ থেকে একটু সুখ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। ভাবির মুখ থেকে এরকম ধনের কথা শুনে আমার ভিতরে থাকা শয়তানটা জেগে উঠতে শুরু করল। কিছুক্ষণ পর আমার ভিতরে থাকা শয়তানটা আমার অবলা ভাবির সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনবা, তাহলে তোমরা অনেক মজা পাবা। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমার নাম আনিসুর রহমান, আনিস ছদ্মনাম। আমার বয়স 25। আজকে আপনাদের সাথে যে ঘটনাটা বলবো সেটা আমার সাথে কিছুদিন আগে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম শাহানা। বয়স আনুমানিক 27 কি 28 হবে। সে দেখতে অনেক সুন্দরী, সুশ্রী। 27 কি 28 বছর বয়স হলে কি হবে, তার চেহারাটা দেখতে এখনো অনেক কিউট। সে ছিল পরমা সুন্দরী। তাকে যখনও দেখতাম তখনই আমার মনের ভিতরে কেমন জানি শুরু হতো তাকে পাওয়ার আশায়। আমার মন সব সময় ব্যাকুল হয়ে থাকত, কিন্তু ভয়ে তাকে কিছু বলতে পারতাম না, কারণ সে নিজেই ছিল বাড়িওয়ালি। কোনো সমস্যা হলে তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তার জামাই ছিল বাক্প্রতিবন্ধী, অর্থাৎ বোবা। তার জামাইয়ের চেহারাটা ছিল চিকন, একবারে লিকলিকে গাছের মতো। অর্থাৎ শাহানা ভাবির স্বামী হিসেবে যতটুকু প্রত্যাশা করেছিলেন, যতটুকু স্বপ্ন দেখেছিলেন, তার স্বামী তার ধারে কাছে নেই। তার মনে অনেক কষ্ট, কিন্তু সেই কষ্ট কাউকে কোনোদিন প্রকাশ করতে পারে নাই। শাহানা ভাবি শাহানা ভাবি না পারত তার সাথে মনের কষ্ট প্রকাশ করতে, না পারত মন খুলে কোনো কিছু বলতে, কারণ বোবা মানুষেরা সাধারণত কানে কম শুনে। শাহানা ভাবির কোনো কিছুর অভাব নাই, অভাব শুধু একটু ভালোবাসার। কারণ শাহান ভাবি যাকে বিয়ে করেছে সে ছিল একজন বাক্প্রতিবন্ধী। আর বিশেষ কিছু মুহূর্ত আছে সেখানেও সে ছিল একেবারেই অকর্মঠ। শাহানা ভাবির হয়তো পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যে কারণেই টাকার লোভে পড়ে এমন একটা বাক্প্রতিবন্ধী, মানে বোবা ছেলের কাছে তার বাবা মা তাকে বিয়ে দিয়েছে। তার স্বামী না বুঝত তার মনে ভাষা, না বুঝত তার মনের দুঃখ। শাহানা ভাবি মানসিকভাবে খুব পেরেশানিতেই ছিলেন। আমি ছিলাম তখন তাদের বাসার ভাড়াটিয়া। শাহানা ভাবি এবং তার হাজব্যান্ড ছিল এই বাসার মালিক। যখন থেকেই এই বাসাতে আমি ভাড়াটিয়া হিসেবে উঠলাম তখন থেকেই শাহানা ভাবির প্রতি আমার একটা অন্যরকম ইমেজ কাজ করত। একদিন 2 দিন করে এইভাবে 1 মাস কেটে এই বাসায় আস্তে আস্তে শাহানা ভাবির সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সব সময় হাসি মুখে কথা বলার চেষ্টা করি। মাঝে মধ্যে শাহানা ভাবির জন্য অনেক সুন্দর সুন্দর গিফট এনে তাকে উপহার দেওয়ার চেষ্টা করতাম। তাতে শাহানা ভাবি অনেক খুশি হতো। আমার কাজ ছিল যে করেই হোক শাহানা ভাবির মন পাওয়া এবং তার সাথে একটু আনন্দ বিনোদন করা। আস্তে আস্তে শাহানা ভাবির পরিবারের সঙ্গে খুব ভালো করে মিশতে শুরু করলাম। এইভাবে আরও 3 মাস কেটে গেল। তারপর একদিন শুক্রবার ছিল, নামাজ পড়তে যাব। তাড়াতাড়ি করে গোসল করে ছাদে গেলাম জামাকাপড় শুকাইতে। আর তখনই দেখি শাহানা ভাবি ভেজা জামা কাপড় শুকানোর জন্য ছাদে গেল। শাহানা ভাবি যে মাত্র গোসল করে আসছে, সেই জন্য তাকে অনেক চমৎকার দেখাচ্ছে। তার আগে কোনোদিনও আমি তাকে ওইভাবে ওই চোখে দেখিনি। তখন আমি মনে মনে একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তারপর শাহানা ভাবির সাথে কিছুক্ষণ কথা বললাম। শাহানা ভাবি কি মিষ্টি আমার সাথে কথা বলে, কথা শুনলেই আমার মনটা জুড়িয়ে যেত। কিছুক্ষণ পর আমি ছাদ থেকে নেমে বাসায় চলে আসলাম। ছাদের মধ্যে শাহানা ভাবিকে যে সুন্দর দেখাচ্ছিল
চোখের মধ্যে শুধু সেটাই ভাসছিল। শুয়ে শুয়ে কল্পনাতে শাহানা ভাবিকে স্বপ্ন দেখছিলাম। আর মনে মনে ভাবলাম, শুধু কল্পনা দেখলেই হবে না। শাহানা ভাবিকে তো আমার অনেক পছন্দ। কিভাবে আমি তার সাথে একটু মজা করতে পারি? মনের মধ্যে শুধু একটাই চিন্তা, কিভাবে শাহানা ভাবিকে আমি আপন করে কাছে পেতে পারি। এইভাবে ভাবতে ভাবতে ঘুম চলে আসলো। আর এদিকে আমি সুযোগ খুঁজতে থাকি। একদিন রাতের বেলা বাসায় ফিরলাম। আর কি যেন মনে করে শাহানা ভাবির রুমের দিকে গেলাম। আর শাহানা ভাবির রুমের দিকে একটু এগুতেই শুনতে পেলাম রুমের ভিতর থেকে কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত শব্দ বাতাসে ভেসে আসছে। তারপর একটু কান পেতে শোনার চেষ্টা করলাম ভিতরে কি হচ্ছে। কান পেতে শাহানা ভাবির কথা শুনতে পেলাম। তখন শাহানা ভাবি তার স্বামীকে বলছে, তুই পারবি নাতে আমাকে বিয়ে করেছিলে কেন? কেন আমার জীবনটা এইভাবে নষ্ট করলি? তোর কোনো কিছু নাই, তাহলে তুই এই রাস্তায় আগালে কেন? কেন বিয়ে করে আমার জীবনটাকে তুই তেজপাতা বানিয়ে দিয়েছিস? এইভাবে শাহানা ভাবি বলতাছে তার জামাইকে। কথাগুলো শুনে আমার তখন খুব খারাপ খারাপ লাগছিল। কারণ শাহানা ভাবি তার স্বামীর কাছ থেকে কোনো কিছুই পায়নি, একমাত্র হতাশা আর গ্লানি ছাড়া। তারপর মনে মনে ভাবলাম, শাহানা ভাবিকে তো দেখছি ভালোই ক্ষুধার্ত, তার তো অনেক কিছুর অভাব। তাহলে তো একটা সুযোগ নেওয়াই যায়। মনে মনে ভাবলাম, সময় এবং সুযোগ বুঝে শাহানা ভাবিকে ঢিল মারতে পারলেই কাজ হয়ে যাবে। বিষয়টা ভাবতে ভাবতে আস্তে আস্তে রুমে চলে গেলাম। আমি অনেক ক্লান্ত ছিলাম, তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। পরে আমি সুযোগ খুঁজতে থাকি। তারপর আরেক দিন ছাদে পাইলাম শাহানা ভাবিকে। পরে তাকে চোখের ইশারায় অনেক কিছু বোঝাতে চাইলাম। সে বুঝতে পেরেছে কিনা তা জানি না। তারপর আস্তে আস্তে শাহানা ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি কেমন আছেন? তারপর ভাবি বলল, জি আনিস ভাই, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বললাম, ভাবি, জি আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। পরে আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি আপনাকে দেখে খুব হাস্যোজ্জ্বল মনে হয়, কিন্তু আপনার ভিতরে কেন জানি আমার মনে হচ্ছে আপনি অনেক কষ্টে আছেন, কিন্তু কাউকে বোঝাতে দেন না। আমার কথা শুনে ভাবি বলল, আরে আনিস ভাই, আপনি কি বলছেন এসব? আমি খুব ভালো আছি, খুব সুখে আছি। আমি বললাম, না না ভাবি, আমি কিন্তু জানি আজকে রাতে তুমি ভাইয়ের সাথে কি করেছ। আমি কিন্তু সব শুনেছি। তুমি কিন্তু ভাইয়ের সাথে মোটেও সুখে নাই। ইচ্ছে করলে ভাবি, তুমি কিন্তু সুখে থাকতে পারো। তোমার জন্য আমার সকল দরজা খোলা। আমার কথা শুনে ভাবি একটা মুচকি হাসি দিলেন। তারপর আমি ভাবির হাসির দেখে বললাম, ভাবি হাসিটা খুব সুন্দর। আর ভাবিও একটু খোঁচা দিয়ে বলল, কি ব্যাপার, আমাকে কি পটানো হচ্ছে নাকি? হ্যাঁ, আমি বললাম, আপনাকে আসলেই সুন্দর লাগে। শাহানা ভাবি বলল, আসলেই আমি সুন্দর? এতদিন তো বলো নাই। আমি বললাম, এতদিন সাহস পাই নাই ভাবি। শাহানা ভাবি বলল, ও আচ্ছা, এই কথা। আমি বললাম, আপনার অনেক কিছুই ভাল লাগে আমার ভাবি। শাহানা ভাবি বলল, তাই? বলো তো দেখি কি কি ভালো লাগে। আমি বললাম, কিছু মনে করবেন না তো? তাইলে বলবো। শাহানা বলল, আরে হো না, বলো, শুনতে ভালোই লাগছে। আমি বললাম, বলবো আরেক দিন। শাহানা ভাবি বলল, ওকে, আশায় থাকলাম। পরে আমি বাসায় চলে আসলাম আর সুযোগ খুঁজতে থাকলাম কিভাবে কোথায় শাহানা ভাবিকে বসে আনা যায়। এইসব ভাবতে ভাবতে পরের দিন ভাবিকে একা পাইলাম বাসার সামনে। পরে ইশারা দিলাম, খুব সুন্দর লাগছে। তারপরেও আমার মাথা থেকে তো ভূত সরছেই না, আর ভাবিকেও ভাগে পাচ্ছি না। এইভাবে কেটে গেল আরও একদিন। পরে একদিন তাদের বাসায় অনেক মেহমান আসলো, আমারেও দাওয়াত দিল। পরে দুপুরের সময় মতো খাইতে গেলাম। গিয়ে দেখি বাসায় অনেক মানুষ। পরে দাঁড়িয়ে রইলাম, আর শাহানা ভাবি আমাকে দাঁড়িয়ে রইছি দেখতে পেয়ে বলল,
আরে আনিস ভাই, এইদিকে এসো। বাড়িতে অনেক মেহমান, তাদেরকে খাওয়া দাওয়া করাতে একটু হেল্প করো। আমি বললাম, আসছি ভাবি। বলেই আমি ভিতরে গেলাম। আর দেখলাম ভাবি খাবার বাড়তাছে। হঠাৎ আমার চোখ গেল ভাবির দিকে। আর চোখ সরাতে পারছি না, কোনো মতেই না। আমার চাহনি দেখে ভাবি একটা মুচকি হাসি দিল। এইভাবে আমি এই দিন খাবার দাবার করে মেহমানদেরকে বিদায় দিয়ে চলে গেলাম বাসায়। পরের দিন ভাবি আমারে ডাকল। আর তখন আমি লক্ষ্য করলাম ভাবির চোখের আগুনের মতো হয়ে আছে। কাছে যেতেই বলল, আনিস ভাই কেমন আছেন? আমি বললাম, ভালো আছি। আপনি কেমন আছেন? শাহানা ভাবি বলল, আমিও ভালো আছি। তারপর বলল, আর কি খবর তোমার? আমি বললাম, এই তো আছি বেশ ভালোই। শাহানা ভাবি বলল, তোমারে একটা কথা কই, রাখবা? আমি বললাম, ভাবি বলেন। কি বলতে চান? শাহানা ভাবি বলল, আমার না কথা বলার মতো কেউ নাই। আর আপনি তো জানেনই, আমার স্বামী কথা বলতে পারে না, মানে বাক প্রতিবন্ধী। তুমি আমার বন্ধু হবে। আমি তো মনে মনে ভীষণ খুশি হইলাম। খুশি হয়ে আমি বললাম, হে হতে পারি, কোনো সমস্যা নাই। তারপর থেকে আমি শাহানা ভাবির বন্ধু হয়ে গেলাম। প্রতিদিন তার সাথে আমার অনেক কথা হতো। আস্তে আস্তে আমরা এভাবে এগুতে এগুতে বন্ধুর চাইতেও আরও বেশি হয়ে গেলাম। একদিন শাহানা ভাবি আমাকে বলল, আনিস ভাই, আমার তো অনেক কিছুর অভাব। আপনার ভাই বাক প্রতিবন্ধী, সে তো কিছুই পারে না। আপনি যদি আমাকে একটু খুশি করতেন, তাহলে আমার কাছে অনেক ভালো লাগত। আমি বললাম, ভাবি, আপনি কি বলতে চাচ্ছেন? একটু ক্লিয়ার করে বলেন। তারপর ভাবি আমাকে বলল, ভাই আজকের রাত্রে আমাদের বাসায় আইসেন, তাহলে সব বুঝতে পারবেন। আমি তো মনে মনে মহা খুশি। কারণ এত দেখছি মেঘনা চাইতেই জল। ভাবি আমাকে বলল, আনিস ভাই, তোমার ভাই তো কিছু পারে না। আমি অনেক অভাবে আছি। আমার মনে হয় তোমার ভাইয়ের কোনো কিছু নেই। আনিস ভাই, আমি অনেক পিপাসিত। আমি অনেক ক্ষুধার্ত। আমাকে কি তুমি একটু শান্তি করতে পারবা? এই বৃষ্টি ভেজা নির্জন রাতে এখানে কেউ নাই। আনিস ভাই, তুমি চাইলেই আমাকে কিন্তু খুশি করতে পারো। আমি তোমার কাছ থেকে একটু সুখ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। ভাবির মুখ থেকে এই রকম ধরনের কথা শুনে আমার ভিতরে থাকা শয়তানটা জেগে উঠতে শুরু করল। ওমা, হঠাৎ করে দেখি ভাবি নিজেই আমার সাথে কেমন জানি আচরণ করতে শুরু করল। আমি তো ভাবির আচরণ থেকে পরই অবাক। ভাবির এইরকম আচরণ দেখে আমার অবস্থা আরও খারাপ হয়ে যেতে লাগল। তারপর বন্ধুরা, ভাবি আমাকে শেষ পর্যন্ত এমন অবস্থা করেছিল যা আমার পরিপূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে তারপর ভাবি আর আমি হারিয়ে গেলাম অন্য এক দুনিয়ায়, যেখানে শুধু সুখ আর সুখ। পৃথিবীতে যদি সুখের রাজ্য থাকে, আমার মনে হয় তাহলে সেটাই, যেখান থেকে ফেরত আসতে মন চায় না। তারপরেও প্রকৃতির নিয়মে কিছুক্ষণ চলার পরেই সেই সুখ আর চিরন্তন হয় না, সেটা নষ্ট হয়ে যায়। আবার মানুষ স্বাভাবিক অবস্থায় চলে আসে। সেই সুখটা সব সময় থাকে না, একটা পর্যায়ে এসে নষ্ট হয়ে যায়। আমার অবস্থা তাই হয়েছিল। ভাবি অনেক খুশি হয়েছিল আমার সেই মহাযজ্ঞে। বন্ধুরা, তারপর থেকেই 3 থেকে 4 মাস আমার তার সাথে এরকম পরিস্থিতি হয়েছিল। আমি খুব সুখে আছিলাম, খুব আনন্দে পেয়েছিলাম। বন্ধুরা, সময়টা ছিল আমার কাছে খুবই আনন্দঘন, স্মরণীয়, স্মৃতিযোগ্য। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এই রকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও,
তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তখন এক বসন্তের বিকেল, সূর্যের সোনালি আলো সারা শহরের ওপর পড়ছিল। আমি একটি ছোট্ট ক্যাফেতে বসে কফি হাতে আমার ল্যাপে কিছু কাজ করছিলাম, কিন্তু মনে অদ্ভুত এক অস্থিরতা ছিল। এমন সময় দীপ এসে দাঁড়ালো আমার সামনে। দীপ যে আমার জন্য এক অজানা পরিচিত। আমরা কলেজের বন্ধু, তবে একে অপরের কাছ থেকে অনেকটা দূরত্বে ছিলাম। কেমন আছো দীপ? মিষ্টি হাসি দিয়ে প্রশ্ন করল। আমি একটু বিরক্ত হয়ে বললাম, ঠিক আছি, তুমি? তোমার কাছে এসে বসতে পারি দীপ? এক পলক না। তাকিয়ে বলল। আমি অবাক হয়ে তাকালাম। বসত বলা মাত্র দীপ আমার সামনে টেবিলের এক কোণে বসে পড়ল। তার চোখে কিছু একটা ছিল যা আমি ঠিক বুঝতে পারছিলাম না। অনেক দিন পর আমাদের কথা হচ্ছিল, কিন্তু আজকে কিছু আলাদা লাগছিল। চুপচাপ কিছু সময় আমরা একে অপরকে দেখলাম। হঠাৎ দীপ বলল, তুমি জানো, আমি তোমাকে অনেক দিন ধরে দেখতে চাইছিলাম গো। আমি স্তম্ভিত হয়ে তাকে দেখলাম। কেন? আমার মুখ থেকে কথাটা বেরিয়ে গেল অবচেতনভাবে। কারণ তুমি জানো না, আমি তোমার প্রতি কিছু অনুভব করি। দীপ মাথা নিচু করে বলল। এটা শুনে আমি একটু চমকে গেলাম। মনে হচ্ছিল এতদিন পর কেন এমন কিছু বলছে। আমি কিছু না বলেই চুপ হয়ে গেলাম, কিন্তু আমার মন বলছিল দীপ হয়তো সঠিক। আমারও কিছু অনুভূতি ছিল, তবে তা আমি নিজেও বুঝতে পারছিলাম না। কি? তুমি কি ভেবেছ দীপ? আমার দিকে চেয়ে প্রশ্ন করল। আমি গভীর শ্বাস নিয়ে বললাম, দীপ, আমাদের মধ্যে কিছু ছিল হয়তো, তা কখনো ম্লান হয়ে গেছে, তবে এখনও তুমি বলছো কেন? দীপ একটুখানি হাসল, তারপর বলল, কখনো কখনো আমাদের হারানোর ভয় আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে আমি জানি, তোমার সঙ্গে এই মুহূর্তটা আমি হারাতে চাই না। কি আমার হৃদয়ে কেমন এক উত্তেজনা অনুভব হতে লাগল। আমি আর কিছু না বলেই তার দিকে তাকিয়ে রইলাম। আমরা দুজনেই চুপচাপ বসেছিলাম, যেন সময় থেমে গেছে। ক্যাফের কোলাহল, লোকজনের হাঁটার শব্দ, সবকিছু হঠাৎ অনেক দূরের মনে হচ্ছিল। শুধু আমাদের মধ্যে এক অদৃশ্য কানেকশন তৈরি হচ্ছিল। দীপের চোখের মধ্যে এক ধরনের মাধুর্য ছিল, যা আমি আগে কখনো খেয়াল করিনি। মনে হচ্ছিল সে যেন আমাকে কিছু বলতে চায়, কিন্তু কোনো কারণে না বলতে পারছে। তুমি কি জানো দীপ, আমারও তোমার প্রতি কিছু অনুভূতি ছিল, কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি দীপ। একেবারে আমার দিকে তাকিয়ে শুনছিল। তার চোখের এক অদ্ভুত গহীনে যেন একটা গল্প লুকানো ছিল। আমার কথার পর সে কিছুক্ষণ নীরব রইল, তারপর মৃদু হাসল। তুমি বুঝতে পারবে যখন সময় আসবে। তার কথায় যেন একটা শান্তিপূর্ণ অনুভূতি ছড়িয়ে পড়ল আমার মধ্যে। আমার মনে হচ্ছিল আমাদের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হচ্ছে, এক নতুন সম্পর্কের শুরু। তুমি কি ভাবছ দীপ? আমি আবার প্রশ্ন করলাম। দীপ মৃদু হাসল, তার হাসি যেন আমার বুকের ভেতর গলার সাথে গাঁথা হয়ে উঠছিল। যখন থেকে তোমার সাথে কথা বলা শুরু করেছি, মনে হচ্ছিল আমরা দুজন একে অপরকে বুঝি। যদিও অনেকদিন পর আবার দেখা, কিন্তু আজ এই মুহূর্তে আমি জানি তুমি আমার কাছে অমূল্য। উচ্ছে না বলে চুপচাপ তার দিকে তাকালাম। তার কথাগুলো যেন আমার হৃদয়কে স্পর্শ করছিল। এমন অনুভূতি আগে কখনো হয়নি। সেই মুহূর্তে দীপ হঠাৎ উঠে দাঁড়ালো এবং আমার দিকে এগিয়ে আসলো। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার হাতটি আস্তে করে ধরল, আর তার স্পর্শে যেন সমস্ত দুনিয়া থেমে গেল। এটা কি ঠিক দীপ? আমি ঠোঁট কামড়ে বললাম, কিন্তু আমার মন আর শরীর তার স্পর্শে শিথিল হয়ে গিয়েছিল। হ্যাঁ, এটা ঠিক, দীপ কোমল কণ্ঠে বলল। তুমি জানো, আমাদের মাঝে যে দূরত্ব ছিল তা শেষ হয়ে গেছে। আজ থেকে আমি আর তুমি একে অপরকে ছাড়া কিছুই ভাবতে পারব না। কি তার কথা? শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। স্ট্যান্ড উঠে দাঁড়িয়ে তার কাছে চলে এলাম। আর তারপর সেদিন, সেই অদ্ভুত মুহূর্তে, আমি প্রথমবারের মতো তার ঠোঁটে ঠোঁট রাখতে গেলাম। দীপের হাত আমার গাল স্পর্শ করল, আর সেই মুহূর্তে আমাদের মধ্যে যা ছিল তা একেবারে নিঃশব্দ হয়ে গিয়েছিল। শুধু আমাদের হৃদয়ের আওয়াজ ছিল। দীপ আমার হাত দুটি শক্ত করে ধরল। সে কিছু বলতে চাইল, কিন্তু আমি তার ঠোঁটে আঙুল রেখে চুপ থাকতে বললাম। এই মুহূর্তটি যেন এক অভিশাপ, এক স্বপ্ন।
আমি আর দীপ একে অপরকে ছাড়তে চাইছিলাম না। সময় কোথায় চলে গিয়েছিল জানি না, তবে আমরা দুজন একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। তার স্পর্শ, তার শ্বাস, তার কণ্ঠ সবকিছু যেন আমাকে এক অদ্ভুত দুনিয়ায় নিয়ে যাচ্ছিল। বিকেলের রোদ ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, কিন্তু আমাদের মাঝে আলো ছিল। একে অপরকে আঁকড়ে ধরেছিলাম আমরা এবং জানতাম যে এই সম্পর্ক আর কখনো ছিন্ন হবে না। দ্বীপের ঠোঁট থেকে এক মৃদু স্পর্শ, আর আমি বুঝতে পারলাম মুহূর্তটি বদলে গেছে। তার হাতে তার ভালোবাসা ছিল, তার চোখে ছিল এক গভীর আকাঙ্ক্ষা। আমার হৃদয় দ্রুত আঘাত করতে শুরু করল, যেন আমি এক নতুন পৃথিবীতে প্রবেশ করছিলাম। দুজনের মধ্যে সময় যেন থেমে গিয়েছিল এবং চুম্বনটি এক অবিরাম প্রবাহের মতো হতে লাগল। দ্বীপ যেন আমার প্রতি তার সমস্ত অনুভূতি প্রকাশ করতে চাচ্ছিল। তার ঠোঁট আমার ঠোঁটে মিশে গিয়েছিল, আর আমি ভাবতে পারছিলাম না কখন আমরা এত কাছে চলে এসেছি। আমরা একে অপরের মধ্যে এক অদৃশ্য শক্তি অনুভব করছিলাম, যা আমাদেরকে একসাথে আরও কাছাকাছি নিয়ে আসছিল। তার হাতে আমি অনুভব করছিলাম যে এই স্পর্শে একে অপরের প্রতি বিশ্বাস, আকাঙ্ক্ষা এবং ভালোবাসা মিশেছিল। দ্বীপ আর আমি একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম, যেন পৃথিবী ছেড়ে এক নতুন জায়গায় চলে গেছি, যেখানে শুধু আমরা ছিলাম। এক চুম্বন, আর তারপর আরেকটি, এভাবে সময় চলে যাচ্ছিল। আমি অনুভব করছিলাম যে আমাদের এই মুহূর্তটি যেন কখনো শেষ না হয়। দ্বীপের হাত আমার পিঠে সরলভাবে চলে যাচ্ছিল, আর আমি তা অনুভব করছিলাম যেন সে আমাকে একাত্ম করতে চাইছে তার চুম্বনে। কোনো তাড়া ছিল না, শুধুমাত্র এক গভীর আবেগের প্রবাহ, যা একে অপরকে আরও ভালোভাবে জানার চেষ্টা ছিল। আমাদের মনের কথা যা কখনো বলা হয়নি, সেগুলো চুম্বনের মাধ্যমে একে অপরের মাঝে মিশে যাচ্ছিল। মুহূর্তের পর মুহূর্ত চুম্বনের মাঝে আমরা যেন একে অপরের সাথেই জীবন কাটানোর প্রতিজ্ঞা নিচ্ছিলাম। দ্বীপের হাত আরও কাছে চলে এলো, আর আমি কিছু বললাম না। এই মুহূর্তে কোনো শব্দের প্রয়োজন ছিল না, শুধু আমাদের সংযোগ, আমাদের অনুভূতি ছিল। গুরুত্বপূর্ণ শেষে একসময় চুম্বন থেমে গেল, কিন্তু আমাদের চোখে এক গভীরতা ছিল যা বলে দিয়েছিল আমরা দুজনেই একে অপরের জন্য তৈরি। দ্বীপ আমার চোখে তাকিয়ে হেসে বলল, এই অনুভূতি আমি কখনো চাই না শেষ হোক গিয়ে। আমি হেসে বললাম, আমিও। কি আমরা একে অপরকে আরও গভীরভাবে বুঝতে শুরু করলাম এবং জানতাম এটাই আমাদের নতুন শুরু। সন্ধ্যার আলো নিভে গেলে শহরটা যেন আর এক রূপ ধারণ করল। দ্বীপ বলল, চলো, আজ তোমার সঙ্গেই থাকতে চাই। আমি কিছু বললাম না, শুধু তার চোখে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানালাম। আমরা হাতে হাত রেখে হেঁটে চলে এলাম আমার ভাড়া রুমে। সারা পথ চুপচাপ, কিন্তু আমাদের চোখে চলছিল অজস্র কথা। ঘরে ঢুকেই দ্বীপ জানালার পাশে গিয়ে দাঁড়াল। বাইরের শহরের আলো ঝলমল করছিল, আর তার মুখে আলো ছায়ার খেলা। আমি পিছন থেকে গিয়ে তার কাঁধে হাত রাখলাম। দ্বীপ ধীরে ধীরে ঘুরে দাঁড়াল, আর তার চোখে এক আশ্চর্য কমলতা। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। তার বুকে মাথা রেখে আমি বললাম, তুমি যদি চাও এই রাতটা আমাদের হয়ে থাকুক। সে আস্তে করে আমার মুখের দিকে হাত বাড়াল, চোখে চোখ রাখল, আমাদের ঠোঁট আবার মিলল। এবার একটু বেশি গভীর, একটু বেশি তীব্র। চুম্বনের মাঝে কোনো তাড়া ছিল না, বরং ছিল সময় নিয়ে একে অপরকে জানার ইচ্ছা। প্রতিটা স্পর্শে, প্রতিটা নিঃশ্বাসে আমরা যেন মিশে যাচ্ছিলাম। ধীরে ধীরে দ্বীপ আমার কপালে চুমু খেল, গাল ছুঁয়ে নামল ঘাড়ে। আমার চোখ বন্ধ হয়ে গেল। শরীরে কাঁপন ধরছিল, তবে সেটা ভয় বা সংকোচে নয়, ছিল উত্তেজনায়, ভালোবাসায়। আমি তার হাত ধরলাম, তাকিয়ে বললাম, তুমি কি নিশ্চিত? সে মৃদু হাসল, তোমাকে ছাড়া আজ রাতে আর কিছুই ঠিক মনে হয় না। রাতটা কেটে গেল ধীরে ধীরে, মুগ্ধতায়, আবেগে, ভালোবাসার সবটুকু উষ্ণতা দিয়ে আমরা একে অপরের শরীরে, মনে আর আত্মায় যেন এক হয়ে গিয়েছি। ছিলাম অনেক কথাই হয়নি, কিন্তু স্পর্শে, চোখে চোখ রেখে যেন সব কিছু বলা হয়ে গিয়েছিল। জানালার বাইরে চাঁদের আলো বিছানায় পড়েছিল, আর আমি দ্বীপের বাহুর মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম।
সেই রাতের পর আমাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠল। প্রতিদিন সকালে দীপের মেসেজ, বিকেলে একসাথে হাঁটাহাঁটি আর রাতে ফোনে কথা। জীবন যেন হঠাৎ করেই অন্যরকম সুন্দর হয়ে উঠেছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমি আমার শরীরে অদ্ভুত কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করলাম। প্রথমে হালকা ক্লান্তি, পরে মাথা ঘোরা এবং তারপর হঠাৎ করেই শুরু হলো পেটে ব্যথা। আর প্রায় প্রতিদিন সকালে বমি বমি ভাব। প্রথমে ভেবেছিলাম এটা সাধারণ জ্বর বা গ্যাস্ট্রিক সমস্যা, কিন্তু যখন 1 সপ্তাহ পেরিয়ে গেল এবং লক্ষণ হলো আরও বাড়তে লাগল, তখন সন্দেহ শুরু হলো। সেদিন সন্ধ্যায় আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম। শরীরের ক্লান্ত ভঙ্গি, চোখের নিচে হালকা কালো ছাপ, মন খারাপ ভাব, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল আমার শরীর কিছু বলার চেষ্টা করছে। আমি দীপকে ফোন করলাম। হ্যালো দীপ। হ্যাঁ প্রিয়, কেমন আছো? শোনো, আজকে তোমার সঙ্গে একটা জরুরি কথা বলতে চাই। ও সেদিনই দীপ আমার বাসায় এলো। আমি চুপচাপ ছিলাম, আর সে এসে আমার হাত ধরে বসে বলল, কি হয়েছে? আমি একটু সংকোচ নিয়ে বললাম, আমার শরীরে কিছু পরিবর্তন হচ্ছে দীপ। অনেক দিন ধরে বমি বমি ভাব, পেটে অস্বস্তি, মাথা ঘোরা। আমি ভাবছি আমি হয়তো মা। আমার কথা শেষ হওয়ার আগেই দীপের মুখে যেন অজানা বিস্ময় ফুটে উঠল। সে এক মুহূর্ত চুপ থেকে বলল, তুমি কি ভাবছ যে তুমি প্রেগনেন্ট? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ দীপ, আমি প্রেগনেন্ট হতে পারি। ঘরটা কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে গেল। তারপর দীপ ধীরে ধীরে আমার হাত শক্ত করে ধরল, আমার চোখে তাকিয়ে বলল, তুমি ভয় পেও না, তুমি একা না। এটা যদি সত্যি হয় তাহলে এটা শুধু তোমার না, আমাদের সন্তান। আমি আছি তোমার পাশে। সবসময় কি আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম? দীপের কণ্ঠে কোনো ভয় ছিল না, বরং ছিল এক অদ্ভুত দিতা আর ভালোবাসা। আমার চোখে জল চলে এলো, আমি তাকে জড়িয়ে ধরলাম। সেই রাতটা কাটল অন্য এক আবেগে, ভবিষ্যতের ভয়, ভালোবাসার দিতা আর জীবনের নতুন অধ্যায়ের শুরু। পরদিন সকালে আমি একা গিয়ে একটি ক্লিনিকে টেস্ট করাই। ডাক্তার রিপোর্ট হাতে দিয়ে মৃদু হেসে বলল, অভিনন্দন, আপনি মা হতে চলেছেন। হাতে কাগজটা ধরে কিছুক্ষণ বসে থাকলাম, আমার চোখ চাপসা হয়ে গেল। এটা একটা নতুন অনুভূতি, ভয়, আনন্দ, দ্বিধা, বিস্ময় সব মিশে এক অদ্ভুত ভারসাম্যহীন অবস্থা। আমি সোজা দীপকে ফোন করলাম। সে ফোন ধরেই বলল, রেজাল্ট কি হয়েছে? আমি একটু থেমে বললাম, আমি সত্যিই মা হতে চলেছি। কৌপাশে একটু নীরবতা, তারপর দীপের গলা নরম, কিন্তু আমার জীব সবচেয়ে বড় আনন্দের খবর এটা। আমি এখনই আসছি তোমার কাছে। খিদীপ এলো, আমাকে বুকে জড়িয়ে ধরল, বলল, তুমি ভাবছ সবাই কি বলবে, সমাজ কি বলবে, তাই না? আমি মাথা নিচু করে বললাম, আমাদের বিয়ে হয়নি দীপ, আর তুমি এমন করলা। তো বন্ধুরা, এরকম আবেগময় ও রোমাঞ্চকর গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। এমন আরও বাস্তব ও হৃদয় ছোঁয়া গল্প নিয়ে ফিরে আসব। হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আজকের নতুন একটি গল্প নিয়ে। তো চলো বন্ধুরা, শুরু করি। আমি তিথি, সাধারণ এক মেয়ে। এক শান্ত শহরে বড় হয়ে ওঠা আমার দিদি তৃষা বিয়ে করে চলে গেছে কলকাতায়, আর তার স্বামী আমার দুলাভাই অভ্র। ছোটবেলা থেকেই আমাদের খুব কাছের। সেই বর্ষার দিনটা মনে আছে আজও। দিদি ও দুলাভাই এলেন আমাদের বাড়িতে কয়েক দিনের জন্য। আমি ছাদে বসে বই পড়ছিলাম। হঠাৎ কারো ছায়াপটল সামনে। তিথি, এখনো গল্পের বই ফেলে রাখিস না? চোখ তুলে দেখি। দুলাভাই হালকা ভেজা চুল, গায়ে হালকা সাদা কুর্তা। আমি হেসে বললাম, আপনারা এলেন, এখন পড়া কোথায় চলে গেছে কে জানে। ওই মুহূর্তে কিছু একটা ছিল, হয়তো বাতাসে, হয়তো চোখের দৃষ্টিতে, একটা অলিখিত টান, একটা পুরনো পরিচিত মানুষকে নতুনভাবে অনুভব করার মতো। দুলাভাই সব সময় দিদির যত্ন করে খেয়াল রাখে, মজা করে, কিন্তু মাঝে মাঝে যখন ওর চোখ আমার চোখের দিকে থাকে, আমি অদ্ভুত এক অনুভব পাই। আমি জানি এটা ভুল, আমি জানি আমি কিছু চাইছি না, তবুও কোথাও একটা অস্পষ্ট আবেগ জন্ম নিচ্ছে। সেই রাতে আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম। বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু ভেতরে আমি কিছু অনুভব করছি, অতীত টান আর অপরাধ বোধের এক অদ্ভুত মিশেল। আমি জানি না এটা ঠিক কিনা, আমি শুধু জানি এই কদিনে কিছু বদলে যাবে। হয়তো আমার ভেতরেই,
দুলাভাই যখন থাকে তখন বাড়িতে যেন একটা আলাদা ছন্দ তৈরি হয়। মা বাবা খুশি, দিদি ব্যস্ত, আর আমি যেন একটু বেশি সচেতন। ওর চোখে চোখ পড়লেই আমি চোখ নামিয়ে নেই, কিন্তু মন বলে দেখতে থাক। সন্ধ্যায় সবাই ছাদে গিয়ে বসেছিল। আমি সবার জন্য চা নিয়ে গেলাম। ট্রে ধরে দাঁড়িয়ে আছি। ও চা নিতে নিতে আমার আঙুল ছুঁয়ে গেল, সামান্য একটুখানি, কিন্তু আমার হৃৎস্পন্দন যেন আচমকাই বেড়ে গেল। ওর চোখে কোনো অতিরিক্ত কিছু ছিল না কোনো অস্বাভাবিকতা, কিন্তু আমি যেন ভেতর থেকে কাঁপতে লাগলাম। পরের দিন সকালে দিদি বাজারে গেল। বাড়িতে শুধু আমি আর দুলাভাই। ও ডাইনিং টেবিলের একপাশে বসে কিছু অফিসের কাজ করছিল। আমি চুপচাপ ওর পাশে গিয়ে বসে একটা ম্যাগাজিন উল্টাচ্ছিলাম। হঠাৎ বলল, তুই অনেক বড় হয়ে গেছিস রে তিথি, এখন তো কলেজ পড়ছিস, ভাবিনি এত পরিণত হয়ে গেছিস। আমি কিছু বললাম না, শুধু জিজ্ঞেস করলাম, আপনি কি আগের মতোই থাকবেন? সবসময় ওর চোখে কিছু মুহূর্তের জন্য অদ্ভুত এক নীরবতা খেলে গেল। সবসময় আগের মতো থাকা যায় না তিথি, সময় বদলে দেয়া, অনেক কিছু। তারপর আর কোনো কথা হয়নি, কিন্তু আমার ভেতরে সেই কথাগুলো যেন ঢেউয়ের মতো প্রতিধ্বনি তুলছিল। বাড়ির সবার কাছে ওর পরিচয় দুলাভাই, কিন্তু আমার মনে আবার যে নতুন পরিচয় নিচ্ছে, চেনা মানুষ, অথচ অচেনা অনুভব। দিদি তখনও বাজার থেকে ফেরেনি। দুপুরের রোদ জানালার ফাঁক গলে আমাদের ডাইনিং রুমে ছড়িয়ে পড়ছিল। দুলাভাই একমনে ল্যাপটপে পপে কাজ করছিল। আমি চুপচাপ জলখাবার এনে ওর সামনে রাখলাম। ও একবার তাকাল। তুই এত যত্ন করিস কেন? আমি হেসে বললাম, কারণ আপনি আমাদের অতিথি, দিদির খুব যত্নের মানুষ, তাই। গিয়েও আর কিছু বলল না, শুধু এক রাশ চুপ থাকা। কিন্তু সেই চুপটাতেই যেন অনেক কথা ছিল। হঠাৎ ঘরের ঘড়ি বাজেল দুপুর 1টা ওঠে, দাঁড়িয়ে জানালার পাশে গেল, বাইরের দিকে তাকিয়ে বলল, তিথি, তোকে একটা কথা বলি। মাঝে মাঝে তোর চোখে আমি একটা প্রশ্ন দেখি, কিন্তু উত্তর চাইবি না, প্লিজ গো। আমি হতভম্ব। উত্তর চাইব না মানে? আমার চোখে কি সত্যিই কিছু লেখা থাকে? আমি উঠে গেলাম ধীরে, ওর পাশে গিয়ে দাঁড়ালাম। এক ফাঁকে জিজ্ঞেস করলাম, আপনি কি আগের মতো থাকতে চান? ও আমার দিকে ফিরে তাকাল। নইলে দিদির সাথে থাকতেও এত স্বচ্ছন্দ বোধ করতাম না। তুই থাকলে সবকিছুই একটু বেশি জটিল হয় যায়। ওই আমার ঠোঁটে হাসি এলো, আবার চোখে জল জমে উঠল। আমরা দুজনেই জানতাম এই সম্পর্কের নাম নেই, তবু অনুভব আছে। একটু অশ্লীল নয়, শুধু নীরব, গভীর এক ধরনের ছায়াঘেরা ভালোবাসা। রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল বাড়ি। নীরব হয়ে গিয়েছি, ছিল অন্ধকারের মধ্যে। দিদি তখন নিচে রান্নাঘরে গ্যাসের আলোয় কিছু বানাচ্ছিল। আমি ছাদে উঠে গিয়েছিলাম একটু বাতাস খেতে। অবাক হয়ে দেখলাম দুলাভাইও ছাদে এক কোণে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। মেঘে ঢাকা নরম চাঁদের আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। আমি ধীরে ওর পাশে গিয়ে বললাম, আকাশটা আজ কেমন অদ্ভুত না? ও হেসে বলল, আকাশও বুঝি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে না, একটুও পরিষ্কার নয় গু। আমাদের মধ্যে নীরবতা নেমে এলো, তবে সেটা অস্বস্তির না, বরং এক ধরনের স্বস্তির নীরবতা। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি কখনো নিজের ইচ্ছেগুলোকে থামিয়ে রেখেছেন, শুধু অন্যদের কথা ভেবে? ও একটু চুপ করে থেকে বলল, হ্যাঁ তিথি, অনেকবার, কিন্তু প্রথমবার কেউ এমন করে জিজ্ঞেস করল। গো ওর কথায় কেমন যেন একটা কম্পন ছিল। আমি জানি না কেন, মনে হচ্ছিল ওর পাশে থাকলে একটা নিরাপত্তা পাই। অথচ জানতাম সমাজ, সম্পর্ক, দায় সবকিছু মিলে আমাদের পথ আলাদা। কিন্তু সেই রাতটা, চাঁদের আলো, বাতাস আর নীরব অনুভব সব মিলিয়ে এক অস্পষ্ট জাদুর মতো। ও আস্তে করে বলল, তুই যদি আমার জীবনের আগে আসতিস। আমি থামালাম না, জিজ্ঞেসও করলাম না, শুধু মনে মনে বললাম, তাহলে কি হতো সেটা জানার সাহস আমার নেই। সেদিন শনিবার, বাড়িতে কেউ ছিল না। দিদি বোনের বাসায় গিয়েছে, মা বাবা গেছেন আতনিয়ের বাড়ি। আমি ভেবেছিলাম সারাদিন হয়তো একা থাকব, কিন্তু দুপুরে হঠাৎ দুলাভাই এসে বললেন, আজ তোমার জন্য একটু সময় আছে আমার। আমি অবাক হয়েছিলাম, কারণ সাধারণত ও খুব ব্যস্ত থাকে, কাজ, ফোন, দিদির খেয়াল রাখা, সব কিছুর মাঝে ওর নিজের জন্য সময় থাকে না। আমরা বসে পড়লাম বসার ঘরে। জানলা দিয়ে দুপুরের আলো ঢুকছিল, বাতাসে একরকম অলস।
আমি বললাম, আজ সবাই নেই, কেমন অদ্ভুত না? দুলাভাই হাসলেন, অদ্ভুত আবার আরামদায়ক, সবসময় তো কেউ না কেউ থাকে, আজ যেন। বাড়িটায় চুপ করে আমাদের কথা শুনছে ওর। কথাটা শুনে হঠাৎ বুকের মধ্যে কেমন যেন শব্দ করল। আমি চুপ করেছিলাম, আমরা একসাথে চা করলাম। চুপচাপ বসে থেকে অকারণে অনেক কিছু বললাম, ছোটবেলার কথা, কলেজের স্মৃতি, দিদির মজা করা আচরণ। কখন যে বিকেল হয়ে গেল বুঝিনি। একসময় আলো নিভে এলো ঘরের কোণে কোণে। আমি বললাম, আপনি কি কখনো এমন সময় চেয়েছেন যখন কিছু ভাবতে না হয়? ওর চোখে তখন হালকা ক্লান্তি আর একরকম অভিমান চেয়েছি। হয়তো এখনো চাই। আমাদের মাঝে কোনো স্পর্শ ছিল না, কোনো বেপরোয়া শব্দ না, তবে চারপাশের নীরবতা যেন আমাদের হৃদয়ের স্পর্শ হয়ে দাঁড়িয়েছিল। কখনো কখনো ভালোবাসা খুব শান্ত হয়, খুব নিঃশব্দ, শুধু উপস্থিতিতেই সম্পর্ক বোঝা যায়। পরদিন সকালে আমি খুব তাড়াতাড়ি উঠেছিলাম। আগের দিনের কথা মনে পড়ছিল। কিছু একটা যেন বদলেছে, কিন্তু বোঝা যাচ্ছিল না কি। দুলাভাই তখনও ঘুমিয়ে, আমি কিচেনে নাস্তা বানাচ্ছিলাম। কফির কাপের পাশে একটা চিরকুট রেখে এসেছিলাম। আজ সকালের কফিটা একটু মিষ্টি করে দিও, কাল বিকেলের মতো। গু ও চুপচাপ পরে হেসে নিয়েছিল। আমার জানা ছিল। দুপুরে আমরা আবার মুখোমুখি। কেউ কিছু বলে না। মাঝে মাঝে চোখে চোখ পড়ে যায়, কিন্তু কেউ ভাঙতে চায় না সেই নীরবতা। আমি বললাম, আপনি জানেন, কিছু কিছু অনুভূতির ভাষা হয় না, কিন্তু তারা থেকে যায়। গু চোখের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ল। হ্যাঁ, জানি। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন আমরা একটা অলিখিত চুক্তিতে পৌঁছে গেছি। কিছু বলা হবে না, কিছু করাও না, কিন্তু অনুভবটা থেকে যাবে। শান্ত, স্বচ্ছ আর একান্ত। দিন গড়িয়ে সন্ধ্যা। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। হালকা হাওয়া মুখে লাগছিল। হঠাৎ পিছনে পায়ের শব্দ। ও এসে দাঁড়াল পাশে। এই মুহূর্তটা যদি থেমে থাকত, আমি চমকে তাকালাম। বললাম, সব মুহূর্ত কি থামিয়ে রাখা যায়? ও হেসে বলল, না, কিন্তু কিছু অনুভব মনে থেকে যায় চিরকাল। ও সন্ধ্যা গড়িয়ে যাত। মা বাবা গ্রামে, বাড়িটা নির্জন, ছাদে ঠান্ডা বাতাস বইছে। আমি ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। হঠাৎ পেছন থেকে পায়ের ধ্বনি। একা দুলাভাই এসে পাশে দাঁড়ালেন। হ্যাঁ, আজকাল অনেক কিছুতেই একা লাগছে গিয়ে। আমার কথা শুনেও চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, সবাইকে তো বলা যায় না কিছু কথা, বিশেষ করে যারা সবচেয়ে কাছের। গু অবাক হয়ে তাকালাম। ওর কণ্ঠে কেমন এক গলা ভেজা গভীরতা। আপনি কি কাউকে কিছু বলতে চান? আমি আস্তে জিজ্ঞেস করলাম। হয়তো, কিন্তু ভয় হয় যদি সম্পর্কটাই বদলে যায়। ও চোখের দিকে তাকালো। সেই চোখে ছিল এক অপার্থিব কোমলতা। আমি চোখ নামিয়ে নিলাম। হঠাৎ ও বলল, তিথি, তুমি কি জানো, তুমি শুনতে জানো। ঠিক যেভাবে কেউ না বলে ওসব বলে ফেলে গিয়ে আমার বুকের ভেতর কেমন কেঁপে উঠল। কিছু একটা ঘটছে যেটা ভাষায় বোঝানো যাবে না, কিন্তু অনুভবে ঠিকই টের পাওয়া যায়। ও পাশে দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তারপর বলল, আজ ভালো লাগলো, কথা না বলেও অনেক কথা হলো। আমি হেসে ফেললাম। তাহলে কি কালও এমন দেখা হবে? ও বলল হালকা গলায়। আমি বললাম, হয়তো, যদি আকাশ আবার এমন করে ডাক পাঠায়। ও সেই দিনটায় আকাশ ছিল একেবারে নীল, যেন অনেক দিনের গোপন কথা বলার জন্য অপেক্ষা করছিল। আমি আর দুলাভাই, মানে এখন আর শুধু দুলাভাইও বলা যায় না, আমাদের মাঝে যে দূরত্ব ছিল তা আর নেই। একসাথে বহু মুহূর্ত কাটানোর পর একদিনের এক নিরিবিলি দুপুরেই আমরা বুঝে ফেলেছিলাম এই সম্পর্কটা কোনো নামের অপেক্ষায় নেই, এটা অনুভবের। সেই দুপুরে আমি বারান্দায় বসে চুপ করেছিলাম। হাওয়ায় ওরা চুল ছড়াতে গিয়ে হঠাৎ ওর আঙুল আমার কপালে ছুঁয়ে যায়। তোমাকে দেখলেই এখন শান্তি পাই, ও বলো হালকা গলায়। আমি কিছু বলিনি, শুধু চুপচাপ ওর দিকে তাকিয়েছিলাম। ওর চোখে যে গভীরতা, তাতে আর কোনো প্রশ্নের দরকার পড়ে না। ওর পাশে বসে আমি বললাম, এই সময়টা, এই শান্ত অনুভূতিটা কখনো ফুরিয়ে যাবে না তো? না, যদি আমরা শব্দের চেয়ে অনুভবকে গুরুত্ব দিই। ও বলল, আমার হাতটা আলতো করে ধরেই, কোনো প্রতিশ্রুতি ছিল না কোনো ঘোষণা, তবু যেন হৃদয়ের গভীরে এক মন মিলন ঘটে গেল, নীরব সম্মতির মতো।
আমাদের ভালোবাসা কোনো চিঠিতে বন্দি নয়, কোনো 1 ঘন্টার নাটকে গাথা নয়, এটা দিনে দিনে গড়ে ওঠা, চোখে চোখে বলা, হাওয়ায় ছুঁয়ে যাওয়া এক অদৃশ্য বন্ধন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।